জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক সিসি কাজী হাবিবুল আওয়াল। রাজনৈতিক প্রেক্ষাপটে উপায় না পেয়ে ডামি নির্বাচন দিতে হয়েছে বলেও আদালতে জানান তিনি। এছাড়াও বিগত সময় সরকারের অধীনে নির্বাচন বিতর্কিত হয়েছে উল্লেখ করে শেখ মুজিবুর রহমানের সময়েও ক্ষমতার লোভে নির্বাচন অনিয়ম হয়েছে বলে আদালতে মন্তব্য করেন সাবেক সিসি। বৃহস্পতিবার নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ প্রসিকিউটর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নির্বাচনে অনিয়ম ছাড়াও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে কমিশনের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন তিনি। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। সরকারের সঙ্গে আঁতাত করে প্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অনেকেই অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিরডাপে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে তিনি এ অভিযোগ করেন। ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার কারণে নয়, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে করা সাধারণ মানুষের মামলায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। স্বরাষ্ট্র পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপরে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে। আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। আসন ভাগাভাগি এবং ছাড় দেওয়ার বিষয়ে এখনও আলোচনার সময় আসেনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হতে পারে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে গণ অধিকারের সাথে বিএনপির এ বৈঠক হয়েছে বলেও জানান তিনি। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের আলোচনা হয়েছে জানান বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, বিএনপির 31 দফা বাস্তবায়নের বিষয়ে গণ অধিকার পরিষদ নেতাদের সঙ্গে কথা হয়েছে। একটা জিনিস ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে এক ঐক্যমত আছে। সেটা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কটি সংস্কার করা সম্ভব সেই কটি সংস্কার হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের 31 দফা বাস্তবায়নের ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধভাবে যেটা তৈরি করেছি সবাই মিলে, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে, মোটামুটি এই আলোচনাটাই হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া দুদকের চাঁদা দাবির ভিডিও ক্লিপ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ব্রিফিংয়ে দুদক কার্যালয়ে মহাপরিচালক বলেন, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে ২৯তম বিসিএসে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া ২১ জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এছাড়া ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি পিকে হালদার সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২১ জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যেই ঘটনাটাই জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার ব্যক্তি সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রায় ১.৫ মাস ইশরাক সমর্থকদের নগর ভবন অবরোধের পর বৃহস্পতিবার প্রবেশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। ডিএসসিসির এই প্রশাসক দুপুরে কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের খোঁজ নেন। পেছনে কি গেছে সেটা আর স্মরণ করতে না চেয়ে শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, নগরবাসীকে ভালো রাখতে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হবে। আমি তো আসলে নতুন করে আসি নাই, এটা তো আমার অফিসই, আমি আগেই যোগদান করেছি, আমি কাজ করেছি। মাঝখানে হয়তো একটু ঝামেলায় ওটা আমি যেটা বললাম যে ওটা স্মরণ করতে চাই না। ডেঙ্গু মশা নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালাটা হয়তো আগামী এক সপ্তাহের ভিতরে প্রকাশ হবে। সেটা সারা বাংলাদেশের জন্যই। তো সেই নীতিমালার আলোকে আমরা আরও কিছু প্রোগ্রাম নেব। সেখানে সেই নীতিমালায় যেভাবে নির্দেশনা আছে ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসামূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজও দেশের বিভিন্ন কাস্টমস হাউজে চলছে কলম বিরতি। চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা টানা ৪ দিনের কলম বিরতিতে চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা। নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় ৪ গুণ জরিমানা দিতে হচ্ছে আমদানিকারকদের। ৮ ঘন্টার কর্মদিবসের মধ্যে ৫ ঘন্টায় বন্ধ থাকছে শুল্কায়ন কার্যক্রম, ফলে জমছে ফাইলের স্তূপ। বেলা ১২টার পর শুল্ক কর্মকর্তারা কর্মস্থল ত্যাগ করায় বেশিরভাগ কাজই থাকছে অসমাপ্ত। দুদিনের কাজ শেষ করতে লাগছে ৪ থেকে ৫ দিন। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা। তবে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। জামালপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত হয়েছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে আন্দোলন করেন বঞ্চিত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ ঘটনায় শহরের দড়িপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তালা লাগিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, জামালপুর শহরে কয়েক বছর ধরে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটির শিক্ষা কার্যক্রম। পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। পরীক্ষার্থীরা জানান, চলতি বছরে শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হলেও দেওয়া হয়নি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজও ২৫ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে এবং স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের বাড়ি বাংলাদেশের নড়াইল, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। অপরদিকে কমলগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত দিয়ে আরও ৬ জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। তাদেরকে স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, একটু জানাবেন সেখানে আন্দোলনকারীরা আসলে কি বলছেন, কতক্ষণ থেকে সড়ক অবরোধ রয়েছে? ফরহাদ, মূলত কিন্তু কেএমপি সদর দপ্তরে সামনে বিক্ষোভ করার তাদের আজকে একটাই কারণ, সেটি হচ্ছে যে এখানকার যে কমিশনার রয়েছে সেই কমিশনারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভ করছেন ছাত্র জনতারা। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি কেএমপির যে সদর দপ্তর রয়েছে খুলনার, তার ঠিক সামনেই। এবং এখানে কিন্তু সামনে গতকালকেই কিন্তু তারা বিক্ষোভের সময় তালা মেরে দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই তালা মারা রয়েছে প্রধান গেটে। এবং এখানে ছাত্র জনতা আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক ভিড় রয়েছে এবং রাস্তায় আটকে রেখে কিন্তু তারা বিক্ষোভ করছে। এবং এখানে কিন্তু রাস্তার উপরেই অনেক জায়গায় আমরা দেখেছি টায়ার জ্বালিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এখানে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এই যে বর্তমান যে কমিশনার রয়েছে, পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, তার পদত্যাগের দাবিতে মূলত কিন্তু এখানে গতকালকে সুকান্তকে গ্রেফতার করা হয়েছিল। সুকান্তকে ছাত্র জনতারা ধরে তারা কিন্তু মারধর করার পরে তাকে পুলিশের হাতে দিয়ে দেয় এবং তারপরে রাতে কিন্তু পুলিশ ছেড়ে দেয়। এবং তারপর থেকে কিন্তু মূলত ছাত্র জনতারা কিন্তু বেশ বিক্ষোভ শুরু করেছে এবং তারা তবে আজকে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে এই এসআই সুকান্ত, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই গ্রেফতারের পরে কিন্তু তাকে আদালতে প্রেরণ করার যে কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। তবে কিন্তু এখানকার ছাত্র জনতারা যেটি বলছেন যে মূলত কিন্তু এই যে জুলফিকার আলী হায়দার যিনি বর্তমান কমিশনার রয়েছেন, তিনি কিন্তু তার কিন্তু পদত্যাগ করতেই হবে। তার কারণ তিনি ফ্যাসিবাদ যে সরকার ছিল এর আগে, সেই সরকারের যারা কাজ করেছে সরকারের হয়ে তাদেরকেই মদত দিচ্ছেন বলে এমনটাই বলছেন এখানকার ছাত্র জনতা। এবং তারা চাচ্ছেন যে তাদের একটাই দাবি, এখানকার যে কমিশনার রয়েছেন পুলিশ কমিশনার, তার পদত্যাগ নিশ্চিত করা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কেএমপির সামনে থেকে সবশেষ খবর। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে সেখানে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম চৌধুরী। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এই প্রথম দেখা মিলল ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বৃহস্পতিবার তার এক ভিডিও বার্তা প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে, যেখানে দৃঢ় কণ্ঠে খামেনি বলেন, ইরানের ডিকশনারিতে আত্মসমর্পণ বলে কিছু নেই। সেই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্জন বলতে কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিজয় দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানবাসীকে অভিনন্দনও জানান দেশটির সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সামিটে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ইরানের পুনর্গঠনের উদ্দেশ্যে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। এর একদিন আগে চীনকে ইরানের কাছ থেকে তেল নেয়ার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প। চীনের সঙ্গে ইরানের তেল বাণিজ্যের মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এবার খেলার খবর।
ক্রিকেটের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজশাহী সহ 4টি বিভাগে কাজ শুরু করেছে বিসিবি। খুব দ্রুত সময়ের মধ্যে পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি নারী ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করবে বোর্ড। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর উদযাপন অনুষ্ঠানে একথা জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা 4টা ছোট্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বানাবো, সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি, সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে সেই রিজন থেকে তাদের আন্ডার 19 টিম, আন্ডার 17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস ইমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।